যেটা বলছিলেন যে ইলেকশনের আসসালামু ব্যাপারে, আলাইকুম। ইলেকশনটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা আছি আজকে কেমন বাংলাদেশ চাই আমরা এর ২৪তম পর্বে। আজকে আমাদের সাথে আছেন অপরাধ বিজ্ঞানী, আইনজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক আবু আহসান রেজা। জনাব রেজা, আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, কৃতজ্ঞতা আপনি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আরো আছেন জনাব আলমগীর খান, শিক্ষাবিদ, লেখক, কবি, গবেষক, বিশ্লেষক, সমাজকর্মী। জনাব আলমগীর, আপনাকেও অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আমাদের কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ত সময়ের মধ্যে। জি, আমি প্রথমেই যদি শুরু করতে চাই জনাব আবু আহসান রেজার কাছ থেকে। স্যার, আমি আমাদের বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন হয়ে গেল, যেটার আশায় আমরা বাঙালিরা ছিলাম প্রায় ১.৫ বছর। ১.৫ বছর না, যদি আমি বলি ওভাবে, প্রায় ১৯ বছরের মতন একটা সময় আমরা এটার জন্য ওয়েট করেছি, একটা সুস্থ, স্বাভাবিক নির্বাচন। আ কেমন মনে হলো আপনার এই নির্বাচনটা? আমার কাছে, আমরা তো সবাই অনেক দূরে আছি, তবে জি, বাংলাদেশের ঘটনা খুব ক্লোজলি মনিটর করেছি এবং জি, এই নির্বাচনে আমার অনেক পরিচিত, আমার সহপাঠী থেকে শুরু করে জুনিয়র অনেকেই এই নির্বাচনে কন্টেস্ট করেছিল। এমনকি জি, আমার অফিসেরও একজন আমার জুনিয়র, সে চলে গেল বাংলাদেশে তার একজন পরিচিত ক্যান্ডিডেটের জন্য ক্যাম্পেইন করার জন্য। তো আমরা খুব জি, ক্লোজলি এটাকে মনিটর করেছিলাম। জি, নির্বাচনের আগে যে ধরনের আশঙ্কা করা করা হয়েছিল যে নির্বাচনটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য বিভিন্ন প্রচেষ্টা হবে, সেরকম কিছু হয়নি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে, মোটামুটি শান্তিপূর্ণভাবে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে এই নির্বাচনটা হয়েছে। তো সেই হিসাবে আমরা বলব যে একটু মোটামুটি একটা ফ্রি বা ফেয়ার ভাবে হয়েছে। যদিও আমরা দেখেছি যে আহ, কি বলবো, ইঞ্জিনিয়ারিং এর একটা অভিযোগ আনা হয়েছে, কিন্তু জি, এই অভিযোগটা কতটুকু ধোপে টিকবে আমি জানি না। মনে রাখতে হবে, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে সবসময়ই কিছু না কিছু তো নির্বাচনে ত্রুটি হবে, এবং যেটা হয় লোকালাইজডে, লোকাল যে ইস্যুগুলো থাকে, যেখানে যে ক্যান্ডিডেট শক্তিশালী, সেই ক্যান্ডিডেট কিছু না কিছু তো প্রভাব খাটানোর তো চেষ্টা করবে। তো আমার কাছে মনে হয়েছে ওভারঅল বাংলাদেশের গত যে ৪-৫ ইলেকশন আমরা দেখেছি, সেটার জি, সাথে বিচার করলে ইলেকশনটা মোটামুটি একটা ফ্রি এবং ফেয়ার ভাবেই হয়েছে। জি। সেটা আমার কাছে মনে হয়েছে, এবং যেহেতু এখানে তেমন কোনো বড় কোনো আম দুর্যোগ অঘটন হয়নি, বা দুর্ঘটনা, জি, সেটা আমি বলে করব যেটা অবশ্যই একটা শান্তিপূর্ণভাবে হয়েছে। যে ভয় পাইয়ে দেওয়া হয়েছিল যে জি, এটা হবে, ওটা হবে, বিদেশ থেকে লোক আসবে, অনেক জি, কিছু জি, করবে, ক্যান্ডিডেটকে খুন করে ফেলাবে, সেরকম যে কিছুই জি, ঘটেনি। এটার জি, জন্য একটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। জি। আর ধন্যবাদ স্যার। জি, জি। বলুন। না, আমি আবার আপনার কাছে আসবো। আমি স্যার একটু আলমগীর খান স্যারের কাছে থেকে আসি। স্যার তো বাংলাদেশে ছিল। হয়তো নির্বাচনটা আরো আ ভালোভাবে দেখেছেন স্যার। আপনি নিজেও হয়তো ভোট দিতে গিয়েছেন। জি স্যার, আপনার একটু অভিজ্ঞতাটা যদি বলতেন আরকি নির্বাচন বিষয়ে। নির্বাচনে ঠিকই বলেছেন রেজা ভাই যে একটা আশঙ্কা ছিল, কিন্তু সেই আশঙ্কা কোনো কিছু আশঙ্কার মতো কোনো কিছু ঘটেনি আসলে। যথেষ্ট শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিয়েছে, এবং যারা নির্বাচনের আয়োজনের সঙ্গে ছিলেন তারা প্রত্যেকে যথেষ্ট সতর্ক ছিলেন। আর মানুষ কিন্তু ভোটারের উপস্থিতি কম ছিল, কিন্তু এটা ঠিক যে যারা গিয়েছে তারা কিন্তু খুব একটা উৎসবে অংশগ্রহণের করার মতো করেই গিয়েছে। শহর এলাকার চাইতে গ্রামে বেশি গিয়েছে। আসলে শহর এলাকায় উপস্থিতিটা তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু গ্রামে তো নির্বাচন, ভোট দেওয়ার একটা অধিকার, এটাকে তারা যথেষ্ট উপভোগ করে। এটাকে তারা গুরুত্বপূর্ণ একটা অধিকার বলে মনে করে, এবং এটা তারা এই যে একটা সুযোগ পায়, এটাকে তারা খুব আনন্দের সঙ্গে কাজে লাগায়। এই আনন্দটা কিন্তু ছিল। এবং উপস্থিতি কম থাকলেও ভোটারদের মধ্যে কিন্তু যে একটা প্রেরণা ছিল যে এই ভোটের মধ্য দিয়ে তার নির্বাচিত সরকার আসছে, একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হবে, তার আকাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠিত হবে, এটা কিন্তু ভোটারদের মধ্যে ছিল। এক ধরনের একটা দায়িত্বের, একটা কর্তব্যের ব্যাপার কিন্তু এটা ছিল। এবার কিন্তু ভোট দেওয়ার ব্যাপারে অন্যান্যবার যে নানান রকমের অভিযোগ শোনা যায়, ভোটটাকে খুব হালকা করে দেখা, কেনা বেচা, এই ব্যাপারগুলো কিন্তু এবার হয় নাই। অত লোভ লালসা দেখিয়ে কাউকে প্ররোচিত করা, এই ব্যাপারটা হয় নাই কিন্তু। যদিও একটি দলের অনুপস্থিত ছিল, কিন্তু জি, তারপরেও কিন্তু এগুলো ঘটে নাই। এবং এটার জি, মধ্যে দিয়ে বোঝা যায় মানুষের একটা ইচ্ছা ছিল, একটা প্রতিজ্ঞা ছিল যে তারা একটা ভালো সরকার আনবে। এই ইচ্ছাটা কিন্তু তাদের জি, ছিল। এটা হচ্ছে একটা জি। বড়
জি। ধন্যবাদ স্যার। আহ, গিয়েছে, এটা গিয়েছে। জি। জি। স্যার, আমি জনাব রেজার কাছ থেকে একটু শুনতে চাবো। আপনি দেখেছেন স্যার, ভোটের একটা পার্সেন্টেজও দেখেছেন যে কেমন পার্সেন্ট একটা ভোট ব্যবধানগুলিও যদি দেখি, আমরা দেখি যে স্যার, আ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা বলা হয়, তারা হয়তো বিপুল পরিমাণে আসনে তারা এগিয়ে গিয়েছেন। কিন্তু তুলনামূলক ভোট দেখা যায় যে একটু কম পেয়েছেন। তাদের যে ভোট ব্যাংক আছে তার থেকেও একটু কম পেয়েছেন মনে হচ্ছে আরকি এখন পর্যন্ত। সেই জায়গায় জামাতের ভোট ব্যাংক তো কয়েক গুণ আ বেড়েছে। জামাত, এনসিপি বা ১১ দলীয় জোট যেটা। আ আওয়ামী লীগের ভোটার কেউ বলছে হয়তো জামাতকে বেশি দিয়েছে, কেউ বলছে বিএনপিকে বেশি দিয়েছে। এ অনেকের মনেই যেটা বেশিরভাগ মানুষই যেটা মনে করছে যে না, আওয়ামী লীগের ভোটারটা জামাতের পক্ষেই পড়েছে বেশি। নাহলে কারণ জামাতের ভোটের যে অঙ্কটা বা হিসাব যেটা তারা পেয়েছে তার একটা অনেক গুণ বেড়ে গেছে। জনাব রেজা, আপনি এই ক্ষেত্রে কি মনে করেন আরকি? কোনটা হয়েছে সেক্ষেত্রে? আম দেখেন মিস্টার ফয়সাল, জি, এই যে বিএনপির ভোট ৩০ বা আওয়ামী লীগের ভোট ৩৫, এগুলো জি, কিন্তু একটা ফেক। এটা কিন্তু কোনো ব্যাপার না। আচ্ছা, আচ্ছা। কোনো একটা জি, ইলেকশনে জি, বিএনপি ৩০% বা ৩৫% ভোট পেল, এর অর্থ জি, এই না যে ওই ভোটগুলো তাদের কোর ভোট। কোর জি, ভোট কিন্তু ৩০-৩৫ এটা বলার কোনো মানেই হয় না। জি, এটা কিন্তু নয়। কোর ভোট নিশ্চয়ই একটা আছে যারা সবসময় জি, যেকোনো পরিস্থিতিতে তারা ওই দলকে ভোট দেবে। কিন্তু জি, একটা বিরাট অংশ কিন্তু এরা কিন্তু আ আপনার ফ্লাকচুয়েট করবে। এটা কিন্তু এদিক ওদিকে যাবে। ফলে আমরা জি, যদি 91 এর হিসেব করি, 91 জি, এর হিসেব নিয়ে আমরা বলছি যে এ কি বলে যে এরকম আ আওয়ামী লীগের এত শতাংশ সমর্থন আছে। তাই যদি জি। হতো তাহলে আওয়ামী লীগ এভাবেই কিন্তু দেশ থেকে পালিয়ে পালিয়ে যেত পালিয়ে না। যেতে হতো। এটা জি, ঘটনাই ঘটতো না। কারণ কোন জি, একটা দল তাহলে যদি হতো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ২০২৪ সালের জানুয়ারিতে জি, ভারতের শ্রী রাধা দত্তই বলছেন যে ১০% লোক ভোট দেয়নি। তাহলে আওয়ামী জি, লীগের এই ভোটাররা গেল কই? ফলে জি, এটা বললে খুব ভুল হবে। ৩০% ৩৫% লোক আসলে ভুলছে এবং এবার আপনি দেখবেন বিভিন্ন জরিপের সময় কিন্তু ৪৯% এর বেশি লোক কিন্তু তারা কোনো দিকে কোনো মত দেয়নি। তারা জি, বলছে তারা বলবে না। জি, তো ফলে জি, এটা আমরা মনে করি বার করা যে আসলে কোর ভোট কার কত এটা বলা খুব কঠিন। আপনি যে কঠিন। হিসেবে বলছেন, যে যাই বলুক না কেন, আমার ব্যক্তিগত ধারণা যে বাংলাদেশে যে দ্বিদলীয় একটা ব্যবস্থা ছিল, আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি। আওয়ামী লীগ চলে যাওয়ার কারণে যে ভ্যাকুয়াম যেটা হইছে, আমি মনে করি যে জামাত ইসলাম ওই ভ্যাকুয়ামের জায়গাটা নিতে পারেনি। নিতে এটা নিতে পারেনি। পারেনি এবং তারা যে ভোটটা তারা পেয়েছে, এই ভোটটা তারা পেয়েছে একটা নেগেটিভ, একটা প্রোটেস্ট ভোট। আপনি দেখেন যে বিএনপির অনেক কার্যকলাপে কিন্তু মানুষ অনেকেই কিন্তু হ্যাপি না। আপনি যদি আম কি বলে মিডিয়াতে যান, আপনি সোশ্যাল মিডিয়াতে জি, গিয়ে দেখবেন যে জি, বিএনপি চাঁদাবাজি, লুটতরাজ এগুলো করা জি, বা ভারতের সাথে একটা নৈকট্য, এটাতে অনেকে কিন্তু হ্যাপি নয়। তো যারা জি, হয়তো আগে যারা বিএনপিকে ভোট দিত, তারা যেহেতু বিএনপির বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে এনসিপি এবং জামাত, এইখানে তারা কিন্তু ভোট দিয়েছে। যদি এই ইস্যুগুলো না থাকতো, তাহলে জামাতের কতটুকু ভোট আসতো আমরা জানি না। এখন জি, জামাত বলছে যে এনসিপি ভোটগুলো পেয়েছে তাদের ভোট। কিন্তু এটা জি, উল্টোভাবেও কিন্তু আসতে পারে। জি, এনসিপি কিন্তু বলতে পারে যারা এরকম আগস্ট বিপ্লবের পক্ষে তারাই জামাতকে ভোট দিয়েছে। এইজন্য জি, মনে রাখতে হবে জামাত কিন্তু ওই ২য় দলের জায়গাটা কিন্তু নিতে পারেনি। নিতে ভবিষ্যতে পারেনি। পারবে কিনা আমরা এখন জানি না। জি। এখনো তাহলে একটা কনফিউশন রয়ে গেছে। দেখা জি, যাক ভবিষ্যতে ইনশাআল্লাহ। আ জি। স্যার, আমি এই নিযুক্ত নির্বাচিত যে সরকার আসবে, হয়তো মঙ্গলবারে তারা শপথ গ্রহণ করবেন। তাদেরকে আপনি কি দেখছেন বা তাদের থেকে কি আশা করছেন আরকি? দেখেন প্রথমত হচ্ছে যে তারা যদি তাদের কাছে জাতির বিরাট একটা আশা, এক্সপেকটেশন ভেরি হাই। কিন্তু জি, সব সমস্যাগুলো হচ্ছে এই যে ২/৩ ভোট নিয়ে যখন আপনি আসেন, তখন আপনার মনে একটা ধারণা হয়, আমার এত জনসমর্থন আছে, আমি পরোয়া করব না। এর আগেও আমরা দেখেছি যে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা এসেছে, তারা কিন্তু অন্যদেরকে খুব একটা পরোয়া করেনি। তো আমার জি, মনে হয় যে জামাত এবং এনসিপি কিন্তু খুব শক্ত একটা অপোজিশন হবে। বিশেষ করে এনসিপি। জি, এনসিপির যে ৬ জন ক্যান্ডিডেট যারা সংসদে গিয়েছে, তারা কিন্তু সংসদকে অত্যন্ত মানে মুখর করে রাখবে এবং যথেষ্ট তারা চাপের মধ্যে রাখবে। প্রশ্ন জি, হচ্ছে যে বিএনপির মধ্যে যদি আপনি বিএনপির মধ্যে আমরা দেখলাম যে ৫৯% লোকই হচ্ছে কিন্তু ব্যবসায়ী।
এবং জি আবার 59% এর মধ্যে হচ্ছে কিন্তু ঋণ খেলাপি। এখন জি কিভাবে তাদের পরে চাপ ক্রিয়েট করা হবে আমরা জানি না। আমরা অতীতে আমাদের কিন্তু বিএনপির শাসন আমরা দেখেছি, আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি। কোনো ক্ষেত্রে মনে হয়েছে যে এগুলি হয়তো যখন দুর্নীতির ক্ষেত্রে মনে হয়েছে যে এটা একই মুদ্রার এপিঠ ওপিঠ। যেটা আমার কাছে মনে হয়েছে দীর্ঘদিন ধরে এতগুলো ইলেকশন দেখে, যেটা হয়তো হবে যে বিএনপির সময় যে হয়তো মানবাধিকারটা ওইভাবে লঙ্ঘন হবে না, খুন জখম হয়তো হবে না, ধর্ষণ হয়তো ওরকম হবে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে দুর্নীতির ব্যাপারে আমি খুব একটা আশাবাদী নই, এবং এই ব্যাপারে বিরোধী দলকে এবং জনগণকে খুব শক্তভাবে ধরে রাখতে হবে। না হলে কিন্তু দুর্নীতিতে আবারও আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব। তো দুর্নীতি জি নিয়ে আমি আশাবাদী নই, এবং আমরা বিএনপির 31 দফা বলেন 32 দফা বলেন, দফা হাউস একটাই কি, দুর্নীতিতে জিরো টলারেন্স। এই জি দুর্নীতিটা যদি আমরা বন্ধ করতে পারি, অনেক কিছু অটোমেটিক্যালি হবে। আমাদের জি বাংলাদেশের মানুষ কঠোর, তারা পরিশ্রমী, তারা অনেক কিছু করে। দুর্নীতিটা জি যদি সর্বস্তরে আপনি বন্ধ করতে পারেন, তবে দেখবেন জি অটোমেটিক্যালি অনেক দিকেই আমরা এগিয়ে যেতে পারবো। জি ধন্যবাদ স্যার। জনাব আলমগীর, আপনি শুনছিলেন রেজা স্যারের কথা। যদি আপনি এই বিষয়ে কিছু কমেন্ট করেন, জি। আপনার মন্তব্যটা যদি বলতে চান। হ্যাঁ, প্রথমত আপনার ভোট যে পেয়েছে যে পরিমাণ বিএনপি এবং জামাত, সেই জায়গা থেকে যদি বলি তাহলে আম জামাতের ভোট কিন্তু যারা জামাতের ভোট দিবে সেটা একটা বড় অংশ আছে তারা নির্ধারিত তারা দিবেই। যেহেতু জি এটা একটা ক্যাডার ভিত্তিক দল। তার জি বাইরেও তারা কিছু দোদুল্যমান ভোট পেয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে দুর্নীতির প্রসঙ্গটা অনেক বেশি চলে এসছে। তারা ধর্ম নিয়ে রাজনীতি করে বলে তাদের পক্ষে এটা সহজ হয় যে আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা নৈতিকতার পক্ষে। এজন্য তারা কিছু দোদুল্যমান ভোটকে টেনেছে। কিন্তু বিএনপির কিন্তু ক্যাডার ভিত্তিক দল না, একটা মাস পার্টি। যেহেতু একটা মাস পার্টি, তাদের অনেক ভোটারই কিন্তু যেহেতু উপস্থিত হয়নি, অনেকে আমরা ধরে নিতে পারি তাদের অনেকেই যদি উপস্থিত হতো তাহলে এটা ধরে নেওয়া স্বাভাবিক যে বিএনপির ভোট আরো বাড়তো। তার মানে বিএনপির এই ভোট দেখে ঠিক আঁচ করা যাবে না যে বিএনপির, তার মানে এই না যে বিএনপির আর ভোটার নেই। বিএনপির কিন্তু একটা সাইলেন্ট ভোটার সবসময় থাকে, যেটা 90-তে শেখ হাসিনা যেটা ধরতে পারে নাই যে বিএনপির এত ভোটার আছে। তার একটা মন্তব্য যেটা করেছিল, হাস্যকর একটা মন্তব্য করেছিল। তো সেই সাইলেন্ট ভোটার কিন্তু আছে। আর দোদুল্যমান ভোটারের একটা অংশ তারা পেয়েছে, তার কারণটা হচ্ছে এনসিপি যেহেতু তাদের সঙ্গে যুক্ত হয়েছে, জামাত এনসিপি কে তারা নিয়ে তারা নিজেরা লাভবান হয়েছে, এনসিপি কে লাভবান করেছে আংশিকভাবে। কারণ হচ্ছে তারা লাভবান হয়েছে এই কারণে যে ভোটাররা এই আন্দোলনের সঙ্গে ছিল তাদের কাছে কিন্তু জামাত তার মুক্তিযুদ্ধ বিরোধিতার যে ইমেজটা আছে সেটাকে অনেকটা হোয়াইট ওয়াশ করতে পেরেছে তাদের কাছে, যে আন্দোলনের মধ্যে তারা ছিল। আরেকদিকে এনসিপি জামাতের ভোট দিয়েছে, আসলে এটা পারস্পরিক একটা বেনিফিট তার মধ্যে ছিল। এখন যেহেতু বিএনপি একটি মাস পার্টি, এটা ভাবার কোনো কারণ নেই যে বিএনপি দুর্নীতি দূর করবে। বিএনপির পক্ষে দুর্নীতি দূর করা আসলে তার পক্ষে সম্ভব হবে না। প্রশ্ন হচ্ছে দুর্নীতিটা কতটা ইনটলারেন্ট লেভেলে যাবে, কতটা খুব একেবারে ওই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো, আবার চ্যাম্পিয়ন হওয়ার মতো এরকম জায়গা, নিশ্চয়ই এরকম জায়গা যাবে না। কিন্তু এটা আওয়ামী লীগের যে সময় ছিল সেই তুলনায় বিএনপি কতটা ভালো থাকতে পারছে, কতটা কম রাখতে পারছে, কতটা মিনিমাইজ করতে পারছে। কারণ দুর্নীতির জায়গাটাকেই কিন্তু এনসিপি জামাত কিন্তু তারা ওইটাকেই কিন্তু তার পরবর্তী রাজনীতির জন্য ক্যাপিটালাইজ করবে। অতএব বিএনপির এইখানেই সাবধান হওয়ার ব্যাপার আছে যে তারা কতটা দুর্নীতিটাকে কতটা বেশি মিনিমাইজ করতে পারে, কতটা বেশি ঋণ খেলাপিদেরকে, লুটপাটকারীদেরকে কতটা বেশি আটকাতে পারে। এটা হচ্ছে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ রেজা ভাই যেটা বললেন যে হ্যাঁ, 11 দলীয় জোট যেটা, তাদের শক্তিটা কিন্তু কম না। তারা কিন্তু সংসদে সেটা প্রমাণ করেছে যে তারা একটা জি বড় শক্তি। অতএব এই শক্তিটাকে বিবেচনা রেখে কিন্তু বিএনপিকে রাজনীতি করতে হবে। যদি জি বিএনপি সেই রাজনীতি করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু বিএনপির জন্য ভবিষ্যতে পরিস্থিতি কতটা ভালো হবে সেটা বলা কঠিন। কিন্তু দুর্নীতি জি দূর না করতে পারলে তাকে মিনিমাইজ করতে হবে। অন্তত জি এটা না করতে পারলে তার রাজনৈতিকভাবে সে খুবই ক্ষতিগ্রস্ত হবে। জি ধন্যবাদ স্যার। জনাব রেজা, আমরা নির্বাচিত সরকার আসবে, আপনি তার চ্যালেঞ্জের হিসাব যদি আমরা বলি, অনেকগুলি চ্যালেঞ্জই আছে সামনে নির্বাচিত সরকারের কাছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ, দুর্নীতির চ্যালেঞ্জ তো আছেই, আইন শৃঙ্খলা রক্ষা করার যে চ্যালেঞ্জটা সেটাও আছে। যে অলরেডি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এটাকে অ্যাড্রেস করেছেন তার প্রথম ভাষণে।
আরেকটা যেটা চ্যালেঞ্জ, অর্থনীতির চ্যালেঞ্জ, এটা আসলে অনেক দিনের একটা দুরবস্থার ভিতরে দিয়ে যাচ্ছি। তারপরেও আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকারের যেহেতু এক্সপার্টিসরা অর্থনীতিতে ভালো এক্সপার্ট, তারা হয়তো কিছু একটা মেকানিজমের মাধ্যমে এটাকে তুলে আনার চেষ্টা করবেন। কিন্তু আসলে সেরকম কোনো তেমন কোনো ফল পাওয়া যায়নি। আমরা লাস্ট যেটা আম আ অর্থ উপদেষ্টা যিনি ছিলেন তাকে অনেক আপসেট দেখা গেছে যে না, উনি যেভাবে চাচ্ছিলেন হয়তো এভাবে হয় নাই বা এটা হবে না, হয়তোবা অনেক সময় লাগবে। তার মধ্যে আমরা খুব নিকটবর্তী সময়ে নির্বাচনের ঠিক আগেই যেটা একটা মা রি আনডিসক্লো নন ডিসক্লোজার একটা যে চুক্তি ছিল যুক্তরাষ্ট্রের সাথে। আপনি জানেন দীর্ঘ একটা বার্গেনিং এর পরে একটা চুক্তি হয়েছে বাংলাদেশের উপরে যে ট্যাক্স এর যে বিষয়টা ছিল এটা নিয়ে বাংলাদেশ অনেক, এটা যুক্তরাজ্যের সাথে অনেক বার্গেনিং হয়েছে বলে শোনা যায়। এবং এই চুক্তিটা নন ডিসক্লোজার ছিল। বর্তমান সময়ে তাদেরই ইউএসএরই একটা ওয়েবসাইটের মাধ্যমে এটা আ আমরা প্রকাশ পেয়েছে। আপনি হয়তো দেখেছেন জিনিসটা। আ স্যার, আপনি এই চুক্তি সম্বন্ধে আসলে কি বলতে চান? কারণ এই চুক্তির মধ্যে আসলে আমি দেখছি। এই চুক্তি জি, এই চুক্তিটা আসলে এইভাবে আমার দেখার সুযোগ হয়নি। তো হয়তোবা জি, আলমগীর সাহেব এ ব্যাপারে হয়তো কিছু বলতে পারবেন। তবে জি, আমি যেটা আমি দেখতে পেয়েছি যে এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু যাওয়ার আগে অনেকগুলো চুক্তি করেছে বা অনেকগুলি ধরনের পরিকল্পনা তারা কিন্তু গ্রহণ করেছে। এখন কতটা এটা জি, ভালো হবে, কতটা মন্দ হবে, নতুন জি, সরকার এই চুক্তিগুলি কতটুকু রাখবে। খালি বাণিজ্যিক জি। চুক্তিও নয়, এমনকি সামরিক চুক্তিও কিন্তু অনেকগুলি সামরিক চুক্তি। জি। তারা কিন্তু স্যার, করেছে। জি। জি বলেন? সামরিক চুক্তির ক্ষেত্রে আমি যদি বলি, মানে বাংলাদেশকে ১৫ টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। জি, আ উম আ আর মা আ এ আর যেটা আছে ১৫ বছরে প্রায় $১৫০০ কোটি ডলারের জ্বালানি কিনতে হবে জি, আমেরিকা থেকে। জি, জি, বছরে প $৩৫০ কোটি কৃষি পণ্য আমদানি করতে হবে। জি, সামরিক সরঞ্জাম কেনা বাড়াতে হবে আমেরিকা থেকে। কিছু নির্দিষ্ট দেশের সামরিক সরঞ্জাম কেনা থেকে আ আপনার সীমিত রাখার চেষ্টা করবে আরকি। মানে এটা বলতে গেলে আপনি অ্যা ইউএস এর পারমিশন ছাড়া আপনি যে কারোর কাছ থেকে আপনি যেকোনো জিনিস কিনতে পারবেন না, বা তার জি, জিনিস যদি আপনি কিনেন সেটা আপনি কিভাবে ইউজ করবেন সেটা বলে দিবে। অ্যা উম যুক্তরাষ্ট্র থেকে পণ্য কিনলে সেটার উপরে কোনো কোটা আরোপ নাই, বা তার তুলা কিনে যদি আপনি সেটা দিয়ে সুতা তৈরি করে কাপড় বিক্রি করেন, সেক্ষেত্রে হয়তো আপনি একটু ট্যাক্স ফির যে ইয়াটা পাবেন। জি। শ্রমিক সংগঠনের ক্ষেত্রে অধিকার নিশ্চিত করা, এগুলি তো নরমাল সবসময়ই থাকে তাদের। কিন্তু স্যার, সামরিক এবং আ কৃষি পণ্যর যেই জ্বালানির ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে, জি, সেটাই অনেকে বলছেন আরকি যে বাংলাদেশের ভবিষ্যৎ ইনফ্লেশন রেটটা হয়তো আরো বেড়ে যাবে। কারণ আপনি জানেন যুক্তরাজ্য থেকে জ্বালানি কিনে আমরা আ বাংলাদেশে ইউজ করাটা অতটা সাশ্রয়ী না, এবং এটা বাংলাদেশের অর্থনীতির সাথে সেটা যায়ও না। সামরিক সরঞ্জামের ক্ষেত্রেও আমরা যেটা মানে আমাদের জন্য যেটা ভালো হয়, চীন অথবা রাশিয়া থেকে অল্প দামে জিনিস কিনে আমরা যেই মানে একটা ব্যালেন্স করার জন্য আগে যেমন আপনি জানেন যেটা বিগত সরকারের আমলে আমাদের কিনতে হতো রাশিয়ার থেকে। আমি জ্বালানি কিনতে হলে আমাকে ভায়া ইন্ডিয়া হয়ে আমাদের কিনতে হতো আরকি। ইন্ডিয়াতে কিনতে একটা হতো। দিত ওটা। তো এখন সেইম আমি আসলে এরকমও জিনিস আছে এই চুক্তিতে, দেখা যাচ্ছে যে যদি ইউকে কোনদিন ইউরোপের উপরে যদি কোনো কারণে তারা বাণিজ্য আম ব্লক দেয় যে না, সে মানে ওইখানে ব্যবসা করবে না। আ তো বাংলাদেশকেও ইউরোপের সাথে ব্যবসা করা থেকে বিরত থাকতে হবে। এই ধরনের এই ইয়াগুলিও এই চুক্তিতে আছে আরকি। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন আরকি, তড়িঘড়ি করে এই সরকার এটা কি পিছাতে পারত কিনা? না এই আম ধরনের জিনিস একটু সময় নিতে অনেক পারত কিনা? জি, জি, অনেক কিছুই হয়তো সরকার দেরি করতে পারত। নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতে পারত। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে, এই সরকার যাওয়ার আগে মোটামুটি একটা সেটিং তৈরি করে দিয়েছে যে, নতুন সরকার আসলেও তারা ওই সেটিং থেকে বাইরে বের হতে পারবে না। আপনি যেমন বললেন আমেরিকার সাথে চুক্তি ছাড়াও আমরা দেখেছি যে, টার্কি, পাকিস্তান এবং চায়নার সাথেও কিন্তু তারা চুক্তি করেছে। এমনকি আমরা
তিস্তা বাঁধ নিয়ে কি হবে আমরা এখনো ঠিক জানি না। এরকম অনেক পরিকল্পনা কিন্তু নিয়েছে। আমরা জানি যে ভারতের সাথেও যদি সম্পর্ক করতে চায়, ভারতও কিন্তু একটা দাবি দেবে যে বাংলাদেশকে পাকিস্তান থেকে, টার্কি থেকে বা চীন থেকে চলে আসতে হবে। এখন নতুন সরকারের একটা বড় সমস্যা হবে পররাষ্ট্রনীতি। তাহলে কিভাবে এই সবগুলো পক্ষকে তারা ম্যানেজ করবে, ব্যালেন্স করতে পারবে, এটাই তাদের খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে। আমরা দেখতে পাচ্ছি যে আম তারা এই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা আশেপাশের বিভিন্ন আ রাষ্ট্র থেকে দেশগুলিকে, প্রতিনিধিদেরকে 13টি দেশের আমন্ত্রণ জানিয়েছে। রাষ্ট্রদূত। যেটা জি, কিন্তু একটা বিরল ঘটনা। আমরা কিন্তু জি, আগে কোনোদিন এরকম কোনো ঘটনা দেখি নাই। তো এটাও জি, কিন্তু সবাইকে অ্যাপিজ করার, সবাইকে খুশি করার একটা প্রবণতা কিনা। এখন পাকিস্তানের শাহবাজ শরীফ আসলে সেখানে যদি নরেন্দ্র মোদী উপস্থিত থাকতেন, আমরা জানি উনি এখন আসছেন না, খুব সম্ভবত পার্লামেন্টের স্পিকার হয়তো আসবেন। তো এই যে জি, বললাম যে পররাষ্ট্র নীতিটাও কিন্তু তাকে ব্যালেন্স করার একটা বিশাল একটা ব্যাপার আছে। এবং জি, ভারতের সাথে আমাদের সম্পর্কটা খুবই কমপ্লেক্স এবং খুবই সেনসিটিভ। কারণ ভারতের জি, সাথে কিন্তু দুটো বড় ইস্যু আছে। ভারতেও অনেক জি, মুসলমান আছে এবং অবশ্যই আছে আমাদের মতোই বাঙালি। তো এই জি, দুজনকে, এই দুটো গ্রুপকে মেনে নিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। এবং খুব জি, মজার একটা কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক কোনোদিন খারাপ যায়নি। এটা কিন্তু খুব জি, ইম্পর্টেন্ট জিনিস। জি, জি, দিল্লির জি, সাথে কি হলো না হলো, ঢাকা কলকাতার সম্পর্ক তারা কিন্তু আলাদা মাত্রায় তারা দেখাতে চাচ্ছে। অ্যান্ড দিস জি, ইজ সামথিং যে এটা কিন্তু অনেক কিছু বলে। তো জি, এগুলো বলে ব্যালেন্স করা একটা ব্যাপার হবে এবং বিভিন্ন চুক্তি থেকে বের হয়ে আসাও নতুন সরকারের জন্য কঠিন হবে। অনেক ক্ষেত্রে হয়তো তাদের হাত পা বেঁধে দিয়ে যাচ্ছে এই বর্তমান সরকার। জি, জি। অ্যা অ্যা জনাব আলমগীর, আপনি শুনছিলেন আরকি। আমি হ্যাঁ, যেটা আ বলছিলাম যে হ্যাঁ, আপনি আসার আগে আমি আপনি কতটুকু জি, আমি বলছি আসলে আ এ আমেরিকার সঙ্গে যে নন ডিসক্লোজার চুক্তি ছাড়াও যে সমস্ত চুক্তির কথা আমরা শুনছি, পাবলিকলি জি, বিভিন্নভাবে শুনছি। বাস্তবতা হচ্ছে আমেরিকা এখন যার দ্বারা শাসিত, যে ডোনাল্ড ট্রাম্প দ্বারা শাসিত যে রিপাবলিকানরা এখানে আমেরিকাকে এবং যে ইন্ডাস্ট্রিয়াল মিলিটারি কমপ্লেক্স এখানে আমেরিকাকে নিয়ন্ত্রণ করছে এবং তারা জি, যেভাবে গ্লোবাল পলিটিক্সটাকে শেপ দিচ্ছে, সেইখানে কিন্তু জি, এটা মানতে হবে যে বাংলাদেশ যথেষ্ট একটি দুর্বল দেশ এবং সেটাকে মোকাবেলা করার মতো ক্ষমতা বাংলাদেশের কতটা আছে সেটা খুব প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এখন জি, এই সরকার, সব সরকারই যেটা করতে পারত সেটা হচ্ছে যতটা পারা যায় সময়কে পিছানো, যতটা পারা যায় নানান উপায়ে, নানান কৌশলে সময়টাকে পিছিয়ে দেওয়া। সময়টাকে পিছিয়ে জি, হয়তো নির্বাচিত সরকারের উপরে দায়িত্বটা দিতে পারত। কিন্তু আমরা এটাও জানি না নির্বাচিত সরকারই যে সেই আ উম যুক্তরাষ্ট্রের চাপটাকে কতটা মোকাবিলা করতে পারত এটা বলাও কিন্তু খুব সহজ না। কারণ এখন যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছে, যেভাবে চাপ দিচ্ছে সেটা কিন্তু খুব সহিংস চাপ। এবং এই ক্ষেত্রে কিন্তু সে একেবারেই হাতে গোনা কয়েকটা দেশ বাদে কাউকেই কিন্তু ছাড়ছে না এবং পুরো জি, ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত কিন্তু তাদের কিন্তু কোনো স্বাধীন সত্তা নাই বললেই চলে। তারা কিন্তু সবাই জি, খুবই কাবু একটা রোল প্লে করছে। তাই সেই জি, ক্ষেত্রে এটা একটা বড় প্রশ্ন যে বাংলাদেশ এটাকে কিভাবে মোকাবেলা করতে পারবে, ভবিষ্যতেও কি করে মোকাবেলা করতে পারবে। কিন্তু রেজা ভাই যেটা বললেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের মতো একটা দুর্বল দেশকে আসলে বিভিন্ন শক্তির সঙ্গে তার সুসম্পর্কটা বজায় রাখতে হবে। একপেশে সম্পর্কটাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষতিকারক। ধরেন আপনার যুক্তরাষ্ট্রের সঙ্গে একপেশে সম্পর্ক, তাকে একটি ছোট দেশ হিসাবে তাকে যেটা করতে হবে নানান শক্তির সঙ্গে তার বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে হবে যাতে একটার জি, সঙ্গে আরেকটাকে সে ব্যালেন্স দিতে পারে। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে সমস্ত চাপগুলোকেই মোকাবেলা করা একা সম্ভব বাংলাদেশের পক্ষে। দ্বিতীয়ত বাংলাদেশের ক্ষেত্রে যখনই কোনো চুক্তি হয়, যা কিছু হয় বাংলাদেশের যারা সেইগুলোতে অংশগ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ঘাটতি আছে, তাদের সেই চুক্তিগুলো বোঝার ক্ষেত্রে ঘাটতি আছে। দ্বিতীয়ত জি, সেগুলো মানুষের কাছে জানানোর ক্ষেত্রে কিন্তু একটা রাখঢাক ব্যাপার থাকে। তারা যদি এটা জি, পাবলিকলি করতেন তাহলে যেটা হতো যে জনগণের চাপটাকেও কিন্তু তারা একটা ঢাল হিসেবে ব্যবহার করতে পারতেন যে আমাদের প্রেজেন্ট জনগণ এই করতে বাধা পারতেন। জি, দিচ্ছে। সেইখানে যে জি, গোপনে করা নন ডিসক্লোজার চুক্তিগুলো এগুলো সবচেয়ে বেশি ক্ষতিকারক। কিন্তু নন ডিসক্লোজার তো ক্ষতিকর। তার চুক্তি করার আগেই কন্ডিশনই থাকে এটা নন ডিসক্লোজার হবে। এটাও একটা প্রবলেম। তবে সরকারের জি, যেটা উচিত ছিল ভালো করত যদি সরকার এটাকে পিছিয়ে দিত। এটাকে জি, নানানভাবে যদি পিছিয়ে দিত। তবে যুক্তরাষ্ট্র সেটা মানবে কিনা সেটাও একটা বড় ব্যাপার। যুক্তরাষ্ট্র সেটা মানত কিনা। কারণ ডিপ স্টেট এর প্রভাবের কথা তো আমরা শুনছি। এটা তো প্রায় জি, যা শুনছি সেটা অবিশ্বাস্য রকমের পাওয়ারফুল এবং সেটা প্রায় সকল ক্ষেত্রে পাওয়ারফুল। জি। অতএব অ্যা বাংলাদেশ
যথেষ্ট দুর্বল। জি, ধন্যবাদ স্যার। আপনাদের আশা করি আমরা আসলে সবগুলি সমস্যা কাটিয়ে উঠতে পারবো। নতুন নির্বাচিত সরকার যারা আসবেন তারা আসলে এই সমস্যাগুলি কাটিয়ে সামনের দিকে আগায় যাওয়ার যে চ্যালেঞ্জটা সেটা তারা একসাথে, যদি বিরোধী দলরাও সহযোগিতা করেন বাংলাদেশের মানুষকে নিয়ে একসাথে যদি তারা এটা কাটিয়ে উঠতে পারে, আশা করি আমরা সামনে এই সমস্যাটা থেকে সরে আসতে পারবো আরকি। স্যার, আমি আপনাদের সমস্যা ২ জনের কাছ থেকে জি, জি, আপনাদের ২ জনের সমস্যা কাছ কাটিয়ে থেকে ওঠার ক্ষেত্রে কিন্তু আচ্ছা জি, হ্যাঁ। না ওই জি, আপনি বলেন যেটা স্যার। বলছিলেন মানে সমস্যা কাটিয়ে ওঠার ক্ষেত্রে কিন্তু জনগণকে সঙ্গে রাখতে হবে। আসলে সরকার জি, যত বেশি জনগণ সম্পৃক্ত হবে, তত বেশি তার বিদেশি চাপগুলোকে মোকাবেলা করা ততটা বেশি সহজ হবে। কিন্তু সরকার যত বেশি গণবিচ্ছিন্ন হতে থাকবে, যত বেশি ক্ষমতার বলয়ের মধ্যে যত বেশি আটকে পড়বে, যেমন গত আওয়ামী লীগ সরকার যেটা হয়েছিল একটা ক্ষমতার বলয়ের মধ্যে, তত বেশি সে ভালনারেবল থাকবে। জনগণ হচ্ছে জি, সরকারের জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা। জি। জি, স্যার, আমি হ্যাঁ, আপনি আপনাদের বলুন। দুজনের কাছেই যদি লাস্ট কোয়েশ্চেন, আজকে দেখেছেন হয়তো জনাব নির্বাচিত যিনি জাতীয়তাবাদী দলের নির্বাচিত প্রধান আ জনাব তারেক রহমান আজকে জামাতের আমিরের সাথে দেখা করেছেন। পাশাপাশি এনসিপির যে আ প্রধান আছেন জনাব নাহিদের সাথেও দেখা করেছেন বাসায়। সেটাকে কেমন দেখছেন? বাংলাদেশের রাজনীতির কোন টার্নিং পয়েন্ট কিনা বা পরিবর্তনের একটা শুরু কিনা? হুম, আমি আমি বলি রেজা ভাই, যেহেতু জি, কিছু আছে আপনার আমি কাছেই যেটা জানতে মনে চাই। করি, আমরা তো স্যারের কাছে মনে আমরা করি লাস্টটা শুনবো তারেক আরকি। রহমানের যেটা আ সবচেয়ে বড় দিক, সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জি, একটা বড় একটা আমব্রেলা তৈরি করা এবং সে আমব্রেলার মধ্যে ব্যাপক মানুষকে এক জায়গায় আনা। এখন জি, যেভাবেই হোক ১১ দল একটি আ শক্তিশালী একটা অবস্থানে আছে এবং তারা বিরোধী দল জামাত প্রধান বিরোধী দল হবে এতেও কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তাকে আ যে আ তার দায়িত্বের মধ্যে যে সমস্ত সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন সেগুলো তাকে অবশ্যই বজায় রাখতে হবে এবং একটি সংসদে প্রধান বিরোধী দল, শক্তিশালী একটি বিরোধী দল এটাও কিন্তু খুবই প্রয়োজন। বাংলাদেশের জি, সংসদের ইতিহাসে দেখা গেছে শক্তিশালী বিরোধী দল ছিল না বললেই চলে। সবসময় বিরোধী জি, দলের যে অবস্থান সেটা হচ্ছে একেবারে অল্প সংখ্যক সিট নিয়ে হচ্ছে বিরোধী দলের অবস্থান থাকে। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ভালো হয় নাই। এটা বাংলাদেশের রাজনীতিকে যে ক্ষমতাসীন দল তাদেরকে বেপরোয়া করে তুলেছে। তোয়াক্কা না করার অবস্থা করে তুলেছে। কিন্তু জামাত ইসলামের সঙ্গে তার যে আদর্শিক জায়গা, সেই জায়গায় কিন্তু বিএনপি ছাড় দেয় নাই। বিএনপি ইলেকশনের জি, শুরু থেকেই কিন্তু তার যে মুক্তিযুদ্ধের জায়গা, মুক্তিযুদ্ধের পক্ষে তার যে অবস্থান, ওই জায়গায় কিন্তু বিএনপি অনড় থেকেছে এবং এটা নিশ্চিত যে বিএনপি এই জায়গা থেকে কোন রকমের ছাড় দিবে না। কিন্তু তারেক রহমানের এটা একটা ভালো দিক। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশংসনীয় দিক আমাদের বর্তমান এই সময় যখন পারস্পরিক হিংসা, সংকীর্ণতা এগুলো একটা চরম আকার ধারণ করছে। তখন প্রায় জি, সকলকে, সকল ধর্মবিশ্বাসের, সকল ভাষিক পরিচয়ের, সকল জাতীয় পরিচয়ের প্রায় সকলের সঙ্গে তিনি একটি বৃহৎ ঐক্য, একটি জাতীয় ঐক্য কথা তিনি বলছেন এবং সেইভাবে দেশটাকে পরিচালনার চেষ্টা করছেন। এটাকে জি, আমি পজিটিভ দিক থেকে দেখি। তার জি, আদর্শিক জায়গাটাকে ঠিক রেখে যত বেশি পারা যায় তার ঐক্যের জায়গাটা বড় করতে হবে। এটা হবে তার জি, জন্য শক্তির একটা বড় জায়গা। জি। ধন্যবাদ স্যার। জনাব রেজা, যদি লাস্ট জি, ওয়ার্ড এই তারেক বিষয়ে কিছু রহমান বলতেন। সম্পর্কে আমি যতটুকু জানি বা তার সম্পর্কে যতটুকু আমার বিভিন্ন সূত্রে যতটুকু আমি খোঁজ নিয়েছি বা জানতে পেরেছি, জি, আমি মনে করি তিনি অনেক বন্ধুবৎসল মানুষ এবং তিনি ঠিক সচরাচর পুরানো যে রাজনীতিবিদ তাদের থেকে উনি কিন্তু ভিন্ন। জি, উনি অবশ্যই নতুন কিছু করবেন, নতুন কিছু করতে চাইবেন। অবশ্যই উনি সবাইকে নিয়ে প্রসিড করতে চাইবেন। কিন্তু আমার সমস্যাটা সেখানে নয়। সমস্যাটা হচ্ছে তিনি যাদেরকে সাথে নিয়ে চলবেন, তারা তার জি, উপরে কি পরিমাণ প্রভাব বিস্তার করবে। মধ্যস্থতা করবেন। সেটা হচ্ছে ব্যাপার। তার হয়তো অনেক সদিচ্ছা থাকতে পারে, কিন্তু তার সাথে জি, আমরা কিন্তু তার সাথে যারা আছে এদের অনেকেরই কিন্তু আমরা চিনি এবং তাদের জি, পুরনো ভূমিকাও কিন্তু আমরা জানি। এবং তারা জি, কতটুকু তার উপরে প্রভাব বিস্তার করবে, কতটুকু জি, তিনি তার বাবার সম্পর্কে আমরা জানি। তার বাবা জি, শুনতেন বেশি, বলতেন কম। সবার কথা উনি শুনতেন। সবার কথা জি, শুনে উনি নিজের মতটা দিতেন। যেটাকে উনি মনে করতেন এটাই কারেক্ট, সেটাই কিন্তু উনি ফলো করতেন। কিন্তু সবাইকে উনি কনসাল্ট করতেন। কনসাল্ট জি, করে যদি ওনাকে ভালো লাগতো সেটা উনি নিতেন। কিন্তু উনি কারো দ্বারা প্রভাবিত হতেন না।
এখন আমাদের জি, কথা হচ্ছে তারেক রহমান কতটুকু এই সমস্ত সিনিয়র লোকদের দ্বারা বা দলের বিভিন্ন লোকদের দ্বারা কতটুকু প্রভাবিত হবেন, তার আশেপাশে কারা থাকবেন। আপনি খেয়াল করে দেখবেন যে যখন জিয়া রহমান সাহেব ক্ষমতায় আসলেন, তার আশেপাশে তার বলয়েতে উনি কাদেরকে আনলেন, কোন লোকদেরকে উনি আহ, সংগ্রহ করে আনলেন, আপনি চিন্তা করে থাকেন। হুম, প্রত্যেকেই হুম, কিন্তু নিজ নিজ ফিল্ডে এক একজন মহারথী। সেই জি, হিসাবে তারেক জিয়া তার আশেপাশে কাকে আনবেন, এমন অনেকে, যদি উনি যদি এখন এই 59% ঋণ খেলাপিদেরকে নিয়ে উনি সামনে প্রসিড করেন, এই ঋণ হুম, খেলাপিগুলো উনাকে কি অ্যাডভাইস করবে? তারা কি বলবে যে কি করে ব্যাংকের ঋণ ফেরত নেওয়া যায়, এই ব্যবস্থা করা হোক? এটা হুম, মনে করার কোনো কারণ নেই। এই জন্য বললাম যে আমরা যেটা বলি না যে এ পার্সন ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। তো উনি কোন জি, কোম্পানি রাখবেন, কোন কোম্পানির সাথে উনি চলবেন। আবার ওর কোম্পানির ভিতরে বিএনপির ভিতরে কিন্তু ভারতপন্থী আছে, পাকিস্তানপন্থী আছে। এবং জি, বিএনপিটাকে ডোমিনেট করবে কারা, কোন হুম, পন্থীরা তাকে ডোমিনেট করবে আমরা জানি জি, আমরা। এবং আপনি যদি দেখেন যে এর একটা নেক্সাস আছে আমাদের, বিভিন্ন পলিটিশিয়ানরা কিভাবে কিভাবে আত্মীয়তার সূত্রে একে অন্যের সাথে জড়িত। এবং সেখানেও আপনি হুম, দেখবেন যে এইটা কিন্তু, এর আগে আমি একটা রিপোর্টে দেখেছিলাম যে কি করে 130 জন এমপি তারা সরকার বিরোধী বিভিন্ন দলের সাথে আত্মীয়তার সূত্রে তারা কিন্তু আবদ্ধ। এবং এটা কিন্তু ফ্যামিলি লয়্যালটি একটা বড় ফ্যাক্টর এখানে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো ফলে ওই যে বললাম, তারেক রহমানকে শুধুমাত্র বিদেশিদের সাথে ব্যালেন্স করতে হবে না, নিজের দলের বিভিন্ন গ্রুপ সাব গ্রুপদের ভিতরে তাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। ফলে তাকে তার বাবার মতো সবার উপরে উঠতে হবে, যেখানে তিনি দেখতে পারবেন না এট দ্য এন্ড অফ দ্য ডে আমি কিন্তু ডিসিশন করি। একটা ছোট্ট একটা উদাহরণ দিই, বাদশাহ আকবর যখন বাদশাহ হলেন, তার বয়স ছিল 13। সেই বৈরাম জি, খান তার অভিভাবক হিসেবে তার শাসন করলেন। একটা সময় উনি কিন্তু সব অভিভাবকদেরকে দূর করে বললেন, আমি এখন থেকে নিজে রাজদণ্ড হাতে নেব। সেই একই কাজ কিন্তু তারেক রহমানের করতে হবে, জনগণের সমর্থন সে কিন্তু পাবে। এবং মনে রাখতে হবে, এত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও, চাঁদাবাজির অভিযোগ থাকা সত্ত্বেও জনগণ তাকে কিন্তু একটা সুযোগ দিয়েছে। সুযোগ বলেছে না, দিয়েছে, জি, তারেক রহমান তো আগে কোনদিন আসে নাই, তার মায়ের জি, মৃত্যু হয়েছে, একটা ফ্যামিলির একটা ইমেজ আছে, সৎ ইমেজ, জি, সেই জি, ইমেজটার উপরে তাকে কিন্তু কাজ করতে হবে। জি। ধন্যবাদ স্যার। আমরাও আশা করব, আমরা যে ভোটার হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে, বাংলাদেশী হিসাবে আমরা আশা করব যে একটি সুন্দর ভবিষ্যৎ, সুন্দর একটি সরকারও পাবো হয়তো। সুন্দর একটি সরকারের পরিচালনাও দেখতে পারবো বাংলাদেশকে সামনের দিকে চেক এন্ড ব্যালেন্স করে সবকিছুর সাথে। আশা করব জনাব তারেক রহমান বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ। যদিও নির্বাচনের আগে একজনের মotto ছিল যে সবার আগে বাংলাদেশ, আরেক দলের ছিল যে চলো একসাথে করি বাংলাদেশ। হয়তো আমরা এটাই চাবো যে চলো একসাথে করি সবার আগে বাংলাদেশ। সবাই যদি একসাথে করে বাংলাদেশের একসাথে চলে আমরা বাংলাদেশের সমস্যাগুলি দূর করতে পারি, ইনশাআল্লাহ ভবিষ্যৎ সবার জন্যই ভালো হবে। যে বিরোধী দলে থাকুক তার জন্যও ভালো, আচ্ছা যে সরকারি দলে থাকবে তার জন্যও ভালো। ফসল, আমি কি একটা লাস্ট কথা বলতে পারি? দেখুন, জি, জি, আমরা অবশ্যই। আমরা একজন গুড লিডার এবং ট্রু লিডার, ব্যাড লিডার কে তার আমরা তো জানি। দেখ, জি, ডিফারেন্সটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ গুড লিডার এন্ড এ ট্রু লিডার? একটা জি, গুড লিডার, একটা ভালো লিডার তার জনগণকে সেখানে নিয়ে যায় যেখানে তার জি, জনগণ যেতে চায়। যদি জি, তার জনগণ যেখানে যেতে চায় সেখানে যে নিয়ে যায়, সেটি গুড লিডার। কিন্তু ট্রু জি, লিডার হচ্ছে সে তার জনগণকে সেখানে নিয়ে যায় যেখানে তাদের যাওয়া উচিত, নট হুম, নেসেসারিলি তারা যেখানে যেতে চায়। যেমন জি, মাহাতির, জি, মাহাতির কিন্তু গুড লিডার, ট্রু লিডার। মাহাতির তার জি, দেশকে সেখানে নিয়ে গেছে যেখানে তাদের যাওয়া উচিত। উচিত। জনগণ সেখানে যেতে চেয়েছে কি না চেয়েছে না, এটা কি থাকতে হবে, ভিশন থাকতে হবে। আমরা যখন ভীষণ থাকে। শুনলাম উনি মার্টিন লুথার কিং মতো বললেন, আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু প্ল্যানটা জি, কি? মার্টিন লুথার যে আই হ্যাভ এ ভিশন, তো তার একটা হুম, ভিশন থাকতে হবে, যে ভিশনে তিনি নিয়ে যেতে পারবেন ২০ কোটি জি, বাংলাদেশিকে। জি। আমরাও আশা করতে পারি ইনশাআল্লাহ। আ আ দেখি আমরা আর কিছুদিন আম আ কোথায় যায়, কোথায় উনি নিয়ে যান, উনার প্ল্যান গুলি কি আমাদের কাছে উপস্থাপন করুক। আমরা অল্প কিছু হয়তো পেয়েছি। আমরা আশা করব পরিপূর্ণ প্ল্যানটা দেখার। তো সেই আশায় থাকলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে আরো কথা হবে উনার প্ল্যান গুলিকে ইনশাআল্লাহ। দেখার পরে। ইনশাআল্লাহ জি, ধন্যবাদ। আবারও ধন্যবাদ আপনাদের ২ জনকে আপনাদের ব্যস্ত সময়ের মাধ্যমে আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। জি। আসসালাম। শুভরাত্রি। আচ্ছা, ধন্যবাদ। আসসালাম।